ভারতে অনুপ্রবেশের দায়ে সাবেক বিচারপতি মানিক সিলেটের কারাগারে, ক্ষমতার অপপ্রয়োগের বিস্তর অভিযোগ। সালমান আনিসুল দীপু মনির আবারও রিমান্ড চেয়ে আবেদন, আদালতে তোলা হচ্ছে সাবেক চিফ হুইপ ফিরোজকে। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। বানভাসীদের সহায়তায় সর্বস্তরের মানুষ, সমন্বয়ের দায়িত্বে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান বিএনপির, আওয়ামী লীগের বিচার দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে ডাবল সেঞ্চুরির আক্ষেপ মুশফিকের, 21 বছর পর পাকিস্তানের মাঠে বাংলাদেশি ব্যাটারের প্রথম শতক। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সিলেটের কানাইঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এদিকে আদালতে মানিককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে কানাইঘাট থানা পুলিশ 54 ধারায় গ্রেফতার দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে হাজির করে। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন আদালত। ঢাকার লালবাগ, বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এগুলা ইতিমধ্যে তারা সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই তারা গ্রেপ্তার হয়েছে। এদিকে আদালতে তোলার সময় উপস্থিত জনতা মানিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ডিম ছুঁড়ে মারেন। সে একজন একটা সাইকো বিচারপতি ছিল, বাংলাদেশের আজকে নির্বাচন ব্যবস্থা নষ্ট করে গেছে। সে জিয়াউর রহমানের মতো মানুষকে রাজাকার বলেছে, ওই উপস্থাপক মহিলা, ভদ্র মহিলা, উনাকেও রাজাকার বলেছে। বিচারপতি শামসুদ্দিন মানিক উর্ফে কালা মানিক, এখানে জনগণ সর্বপ্রথম তাকে এখানে দাওয়া করে তাকে ধরেছে। বিচার বিভাগকে কলঙ্কিত করার মূল নায়ক এই শামসুদ্দিন মানিক। এর আগে শুক্রবার রাতে বিচারপতি মানিককে ভারতে পালানোর সময় আটক করে স্থানীয় জনতা। পরে তাকে স্থানীয় বিজেপি সদস্যরা আটক করে পুলিশের হাতে তুলে দেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ, আচ্ছা 60-70 লাখ, আচ্ছা ওরা নিয়ে গেছে। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মানিককে বিষণ্ণ অবস্থায় কলাপাতায় শুয়ে কথা বলতে দেখা যায়। পয়সা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? এদিকে বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন মানিক আটক হওয়ার পর সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিতর্কিত মন্তব্য, অশালীন আচরণ আর মত ও পথের বিরুদ্ধে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে সমালোচিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে বিচার বিভাগে নজিরবিহীন এক বলয় তৈরি করা বিচারপতি মানিক একাধিকবার গণরোষেরও শিকার হয়েছেন। আর তার রোষানলে পড়ে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গণমাধ্যম মালিক ও সাংবাদিকদের সাথেও পেয়েছিলেন মানিক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার।
ওদের বলছিলাম তো ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ। অর্ধ কোটিরও বেশি টাকা ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে, তারপরও ধরা পড়ে যান, পালাতে পারেননি। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বিচার বিভাগ দাপিয়ে বেড়ানো বিচারপতি মানিক বিতর্কিত সব মন্তব্য করেই সবসময় সমালোচিত ছিলেন। টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এর শেষ উদাহরণ। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বারবার আক্রান্ত হয়েছেন বিচারপতি মানিকের বাক্যবাণে। নিজের মত ও পথের না মিললেই সবাইকে তিনি স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিতেন, বলতেন রাজাকার। জিয়াউর রহমান পাকিস্তানিদের ক্ষমতায় বসানোর জন্য পাগল হয়েছেন। পাকিস্তানি জেনারেলদের কথায় উনি সবকিছু করতেন। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলেই যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আপনাদের নেতা খুনের মামলার আসামি, তার পিতা যেমন খুনের মামলার আসামি, সেও। পরিবর্তিত পরিস্থিতিতে বিচারপতি মানিক গণরোষের মুখে পড়েন। কারণে অকারণে ক্ষমাও চাইছিলেন বারবার, তারপরও নিরাপদ বোধ করছিলেন না। এই কারণেই শুক্রবার রাতে ভারতে পালানোর চেষ্টা করেন। সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত থেকে আটক করা হয় তাকে। বিচারপতি মানিক তার পৃষ্ঠপোষক শেখ হাসিনার আমলেও একাধিকবার গণরোষের শিকার হয়েছেন। 30-40 জন লোক এসে গাড়িটা জোট করে কাজ খুলে আমাকে বেশ মুখে, নাকে, দাঁতে মারলো। দাঁত থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে 22 জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়ে প্রথম। সিনাই প্রথম বিচারপতি 2017 সালের নভেম্বরে, যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে যা সাজার রায় এসেছে আদালতে। বিচারপতি সিনহার এমন পরিণতির নেপথ্যেও ছিলেন বিচারপতি মানিক চৌধুরী। প্রধান বিচারপতি সিনহা চেয়ে 3 মাসের সিনিয়র ছিলেন তখনকার আপিল বিভাগের বিচারপতি মানিক। সিনহাকে নিয়োগ দেয়ায় বিচারপতি মানিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। চলতে থাকে ষড়যন্ত্র। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগেও বাধ্য হন সিনহা। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। আত্মজীবনীমূলক বই ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে এসবের বিস্তারিত লিখেছেন বিচারপতি সিনহা। বিচারপতি মানিকের পৃষ্ঠপোষক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতে পালানো শেখ হাসিনার বিচার দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যার সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন। 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং স্বদেশ রায় সহ সাংবাদিকদের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে চলতেন বিচারপতি মানিক। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানের সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। তবে অবসরে যাওয়ার পরও 1 বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর 2017 সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনো পরিশোধ করেননি। বিতর্কিত বিচারপতি মানিকের আরও অনেক কর্মকাণ্ডই এখন বেরিয়ে আসছে। আর সেসবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে তার, এমনটাই প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতারের পর সাধারণ জনগণ ও আইন অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যে বিচারিক ক্ষমতার অপপ্রয়োগ, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে অনৈতিক আদেশ, আক্রমণাত্মক আচরণ সহ নানা বিষয়ে অভিযোগ তুলে ধরেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের। গতকাল গ্রেফতারের পর আলোচিত, সমালোচিত, বিতর্কিত সাবেক এই বিচারপতিকে নিয়ে চলছে জনমনে নানা আলোচনা সমালোচনা। বিচারপতি হোক আর যাই হোক, সেটা আইনের বাইরে কিছু না। এ তো পালানোর লোকই, এ ধরনের মানে ক্যারেক্টারের লোকেরা পাড়ায়। ওনার যে নৈতিকতা এটাই নাই, কাজে উনি তো সাধারণ লোককে হেয়পূর্ণ করবেই। বিচারক থাকাকালীন বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। তিনি দিয়েছেন নানা আদেশ ও আক্রমণাত্মক মন্তব্য। কতটা একটা বিচারকের করার আসলে এখতিয়ারও ছিল না। জুডিশিয়াল অ্যাক্টিভিজমটাকে উনি মিসইউজ করেছেন এই পুরো আইডিয়াটাকে। সাধারণ নাগরিকের মতোই এখন ওনার ট্রিটমেন্ট হবে, কিন্তু
এই যে কথাটা বলছি সাধারণ নাগরিক বলতে গেলে তো প্রত্যেক নাগরিকেরই সমান অধিকার, ওনার অধিকারটা এখানে নিশ্চিত করাটাও জরুরি। তবে কয়েকটি বিষয়ে বিচারক হিসেবে ভালো ভূমিকা রাখলেও রাজনৈতিক চিন্তা তাকে প্রভাবিত করেছে এবং তিনি তা অপব্যবহার করেছেন বলে অভিযোগ তোলেন আইনজীবীরা। অনেককেই উনি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধী পক্ষ কেউ না কেউকে হয়তো দেখা গেল কি আদালতে কোনো না কোনো অছিলায় ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন। আমরা বর্তমান যিনি আইন উপদেষ্টা তাকেও দেখেছি যে কথার জন্য কন্টেম করে কোর্টে এনে দাঁড় করিয়ে রেখেছেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী 2015 সালের সেপ্টেম্বরে অবসরে যান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এই রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি হবে। গত 14 আগস্ট নিউমার্কেট থানার হত্যা মামলায় সালমান ও আনিসুলের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে 15 আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। পরদিন তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গত 20 আগস্ট 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া গত রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার সাবেক সরকার দলীয় চিফ হুইপ আসম ফিরোজকেও আজ আদালতে তোলা হচ্ছে। দর্শক, ঢাকা সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সেখান থেকে জানাচ্ছেন বিস্তারিত। মানিক। যাবেন শুনতে পাচ্ছি, যেটা একটু আগেই আপনি নিউজে যেটা দেখাচ্ছিলেন যে সিএমএম আদালতে আজকে সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি আজকে তাদের রিমান্ড শেষ করে আজকে আদালতে আনা হয়েছে। আমরা দুপুর থেকেই শুনছিলাম যে আদালতে আনা হবে, কিন্তু এখন পর্যন্ত আদালতে আসামিদেরকে এনে উপস্থিত করা হয়নি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বেশ তোড়জোড় পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ অনেকেই ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি কিছু তথ্য আপনাকে জানাই যে গত যে 10 দিনের রিমান্ড হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যারা রিমান্ডে ছিলেন যে সমস্ত কর্মকর্তা, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি যে 10 দিনের রিমান্ড শেষে তারা বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন, বিশেষ করে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে। আমরা এই যে তথ্যের ভিত্তিতে আবার নতুন করে লালবাগ পুলিশ নতুন করে আরও 10 দিনের রিমান্ড চাইবে বলে জানা গেছে। আমরা যেটা দেখেছি মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইম হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে 4 দিন, এবং নিউ মার্কেট থানাধীন এলাকায় শাহজাহান আলী হত্যা মামলায় টিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। ডিএমপি গোয়েন্দা বিভাগ আমাদের যেটা জানিয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, ফলে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এবং এর আগে যেটা আপনিও বলছিলেন যে গত 13 আগস্ট তাদেরকে বিশেষ করে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে এই মুহূর্তে যে আমরা আদালত প্রাঙ্গণের যে পরিস্থিতি আমরা দেখছি যে বিএনপি পন্থী আইনজীবী যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা দীপু মনি, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে অনেকটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে। আর যেটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশের যে সদস্য যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের অবস্থান নিয়েছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই
তারা এসে পৌঁছাবেন। বিশেষ করে আসামি যারা আছেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 3 জন আসামিকে নিয়ে আসা হবে। তাদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, এছাড়া জিয়াউল হাসান এবং জুনায়েদ আহমেদের পলকের নামও আমরা শুনতে পেরেছিলাম। কিন্তু এখন আসলে দেখার বিষয় কতজন এখানে এসে উপস্থিত হয় এবং তাদের বিচার বা তাদের আদালতে তাদের রায়টা আসলে কী দেয়। তবে আবার রিমান্ড বা জামিন যাই হোক, পরবর্তী সংবাদে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক। দর্শক, সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। উজানের ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্থিতিশীল রয়েছে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। এর মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। আর উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন। এদিকে দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢল ও বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে বাড়িঘর, রাস্তাঘাট এখনো ডুবে থাকায় দুর্ভোগে বানভাসীরা। 24 ঘন্টা বৃষ্টিপাত না হয় চট্টগ্রামে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে বিভিন্ন উপজেলায় ফুটে উঠেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ। এছাড়া পটিয়া, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডু, মিরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে কুমিল্লার গোমতী নদীর পানি 80 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে রয়েছে। পানিবন্দী 7 লক্ষাধিক মানুষ। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। কুমিল্লায় 724টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 50,000 মানুষ অবস্থান করছেন। আপাতত প্রাথমিকভাবে শুকনো খাবার নিয়ে আসছি, বিস্কিট, পানি, মুড়ি, চিরা, স্যালাইন, ঔষধ, কাপড় আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, ওষুধ আছে। খাবার আইটেমের মধ্যে শুকনো সব ধরনের খাবার আছে। লক্ষ্মীপুরে নদ নদীর পানি কমলেও এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী। দুঃখ দুর্দশায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রের মানুষের। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা। শুধু অতিবৃষ্টি না, অতিবৃষ্টি সারা বছরই হয় বাংলাদেশে। এখানে ওই বিভিন্ন কারণে পাহাড়ি ঢল বা যেভাবে আমরা বলি না কেন, এই বন্যার হয়েছে, এটা অভাবনীয়। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনও বিপদসীমার উপরে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি ওঠার পাশাপাশি জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে পাকা আউশ ও রোপা আমন ধানের ক্ষেত। এখানে আমরা বাড়িঘর একবার অবস্থা রাখিত হইছে না, একবারে সারাই বিলাই লইয়া যার সব কিছু। এদিকে 46 বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে। একই সাথে টানা তৃতীয় দিনের মতো 5 শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমরা সকল রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে, বিশেষ করে যারা স্বাবলম্বী আছেন, তাদেরকে আমরা এগিয়ে আসার জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। হেল্প লাইন খুলেছি, এখানে 3টি নাম্বার দেওয়া আছে। যারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করা দরকার, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে মৌলভীবাজারের দুর্গত এলাকা থেকে প্রায় 9,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্ধ রয়েছে স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম। বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ। এদিকে বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পানি নেমে যাওয়ার সাথে সাথে দ্রুত লাইন চালু করা হবে বলেও জানান তিনি। ঝড় জলোচ্ছ্বাস এগুলো হয় তখন প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যায়। তো আমরা প্রথমে লাইনগুলো বন্ধ করে দিয়েছি, বিদ্যুৎ সচিব আমাদের সঙ্গে আছেন। তো এখন এইটা হচ্ছে প্রাথমিক। তারপরে এখন ওই অবস্থাতে তো বিদ্যুৎ চালু করা যাবে না, কারণ করলে তো মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবে। তো সেইটা আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। তারপরে যখন বন্যার পানি যখন নেমে যাবে আমরা দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় করার চেষ্টা করব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্যা দুর্গতদের সহায়তায় তরুণদের উদ্যোগে সারা দেশের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যার্তদের জন্য কাজ করছে ছোট বড় এমন 44টি এনজিওর প্রতিনিধিদের সাথে বাসভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। পানি কমার পর ওইসব এলাকার স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় কী হবে সে বিষয়ে বিশদ আলোচনা করেন তারা। বিদেশি যেসব অর্থ সহায়তা আসছে তার বন্টন প্রক্রিয়া সঠিকভাবে করা এবং ওইসব এলাকায় নেটওয়ার্ক দ্রুত সচল করতে কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক সাংবাদিকদের বিস্তারিত জানান। উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো মানে উনি বলেছেন যে পানি তো আমরা যেহেতু দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে, অনেকের বাসার কিছুই নাই, তাদের ইউটেন্সিল থেকে কোনো কিছুই নেই। এই যে তাদেরকে বা এরপরে যেটা হয় যে ওয়াটারবোর্ন ডিজিজ হয়, হেলথ রিলেটেড সমস্যাগুলো উদ্ভূত হয়, সেইটা কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে ট্যাকেল করা যায়। এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাত 10টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভাটি অঞ্চলের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। বাঁধের 6 ইঞ্চি পরিমাণ পানি ছাড়ার ফলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়বে। এতে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দুপারের মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। বন্যা কবলিত মানুষের সহায়তায় যার যা কিছু আছে তাই নিয়েই হাত বাড়িয়ে দিয়েছেন সর্বস্তরের মানুষ। দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের পাশে দাঁড়িয়ে ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে সহযোগিতাই হয়ে উঠেছে নতুন বাংলাদেশের ব্রত। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কাঁধে নিয়েছেন সমন্বয়ের দায়িত্ব। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উত্তরা থেকে কাঁধে পিঠে বয়ে নিয়ে এসেছেন কাপড়, মেয়েদের প্রয়োজনীয় সামগ্রী আর ওষুধের মতো জরুরি নানান অনুষঙ্গ। এই পরিবারটি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পৌঁছে দিতে চান দেশের বন্যা দুর্গত এলাকার মানুষের কাছে। একসাথে সবাই যে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে এবং আমি এক রাতের মধ্যে সবার সবকিছু কালেক্ট করে নিয়ে আমরা এই আইটেমগুলো নেওয়ার চেষ্টা করেছি। মনের টানেই তো উত্তরা থেকে এখানে আসছি, যেন আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারি। পুরো ফেনী যেহেতু ডুবে গেছে, এই দুর্গত মানুষের কাছে ত্রাণটা পৌঁছে যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর কোনো উৎসব নয়, মানুষের পদভারে জাগ্রত হয়েছে মানুষের প্রয়োজনেই। কেউ ঘরের মাটির ভাঁড়ে জমানো টাকা, কেউ আলমারিতে অলস পড়ে থাকা কাপড়, আবার কোনো পরিবারের মাথা পিছু হিসেব করে সাধ্যমতো সহায়তা, সবই বয়ে এনেছে ফেনী, নোয়াখালী, সিলেটের পানিবন্দী মানুষের জন্য। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। 52টি টিম আমরা গঠন করেছি। তারা আমাদের এই যে ত্রাণবাহী গাড়ির সাথে তারা বিভিন্ন অঞ্চলে যাবেন। দুর্দশাগ্রস্ত পরিবারের মুখে একবেলা খাবার তুলে দেওয়াও যেন নির্মল আনন্দের। আজকে তাদের বাসায় পানি এসে পড়ছে, তাদের বাড়িঘর ডুবে যাচ্ছে, কোনো সিওরিটি নেই যে কালকে ঢাকায় এরকম হবে না। যদি হয় তারাও কিন্তু চেষ্টা করবে আমাদেরকে সেভ করার, বাঁচানোর। চোখের পানি রাখা যায় না, তারা তো আমাদের দেশের মানুষ, বাঙালি, এবং তাদেরকে যে ধরনের কষ্ট দেখে আজকে আমাদের কিছু রিলিফ দিয়েছে আর কিছু টাকা দিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ঝাঁক তরুণ শিক্ষার্থীর কাঁধে এখন দেশ গড়ার দায়িত্ব। একদিকে চলছে ত্রাণ সামগ্রী সংগ্রহ, অন্যদিকে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় ছুটছে শিক্ষার্থীরা। এ যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার এক মহাযজ্ঞ। রাজধানীর টিএসসিতে সারা বাংলাদেশ এক হয়েছে বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, টিএসসি, ঢাকা। রাষ্ট্র সংস্কারে প্রয়োজন জনগণের ম্যান্ডেট, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আয়নাঘর তৈরি করায় আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিনের। মাহমুদ হাসানের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ভাষানীয় অনুসারী পরিষদ আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেনি। তারা কয়েকজন মিলে সংস্কারের উদ্যোগ নিলে তা কার্যকর হবে না, কারণ এর জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। বিগত সরকারকে যেসব সচিব অন্যায়ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আর স্বপদে দেখতে চায় না জনগণ। এছাড়া গ্রহণযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আহ্বান জানান তিনি। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের বাজার করিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। এদিকে বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময়ে তারা জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন। অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান এবং এই দেশের জঞ্জাল মুক্ত করতে পারেন, অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারেন। প্রতিহিংসা নয়, বরং জনগণকে সাথে নিয়ে আইন অনুযায়ী দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আহ্বান জানান তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ শুরু করবে পুলিশ, আইনের আওতায় আসছে অপেশাদাররা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বাংলাদেশের বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনায় উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে বাংলাদেশকে কুঁড়ে কুঁড়ে নষ্ট করেছে। জাতীয় ঐক্যের বাংলাদেশ চান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, সকল সিস্টেম পুনর্গঠন করতে হবে। ছাত্ররা এজন্যই লড়াই করেছে বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যার প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে, যেটা আপনারা করছেন। এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে। বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ, যে কোনো দুরবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে পুলিশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। জানান, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনের আওতায় আনা হবে আন্দোলনে অস্ত্র ব্যবহারকারীদেরও। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার। পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে জানান, ডিএমপির 50 থানার মধ্যে আন্দোলনে 22টি থানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়, লুট হয় 1198টি অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ, 14 পুলিশ নিহত এবং 427 জন আহত হয়। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে, ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি। ডিএমপি কমিশনার জানান, যেসব অপেশাদার ও উচ্চাভিলাষী পুলিশ সদস্যের কারণে আন্দোলনে হত্যাকাণ্ড ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে। পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন, পরিচ্ছন্ন দেখতে পাবেন, নিউ ফেস দেখতে পাবেন। আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না। রাষ্ট্রীয় যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ ও উস্কানি দিয়ে সহায়তা করেছে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কিভাবে আমরা এই যে নিউট্রালাইজ করব। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরো বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনো ওই যে পাবলিক বুলিং এর শিকার হয়েছে অনেকেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মেধার অবমাননার ফলে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ভবিষ্যতে 5ই আগস্টের মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর তাগিদ দেন। ছাত্র জনতার বিপ্লবকে স্থায়ী করতে সংবিধান সহ সামগ্রিক সংস্কারের কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধার সন্ধানের শীর্ষক গোল টেবিল আলোচনা। আমাদের এই দেশে ব্রেনের অভাব নাই। অঙ্কুর মেধা বাংলাদেশ আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, বিগত সরকারের সময় মেধাবীদেরকে কর্মস্থলে ওএসডি করে রাখা হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠানেও উপেক্ষিত ছিল মেধাবীরা। ওই পিএসসিতে শুধুমাত্র তাদেরই অধিকার ছিল, মেধাবীদের চিন্তাও ছিল না, চেষ্টাও ছিল। নিয়োগ বন্ধ করে ইন্টেলিজেন্স দিয়ে যাচাই বাছাই করে নিয়োগ পাওয়ার পরও বাদ দিচ্ছে। এই জুলাই বিপ্লবের পরেও আমরা এই কথাটা উল্লেখ করতে পারি, যোগ্য লোককে যোগ্য স্থানে নিযুক্ত করা। মেধার ভিত্তিতে সমাজ গঠন, সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় ব্যাপক সংস্কারের প্রয়োজন বলছেন বক্তারা। এই সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন করলে হয়তো এই সংবিধানই 80% থাকবে, 20% সংযোজন হবে। সংস্কার না করে কিন্তু এখান থেকে যাওয়া যাবে না, করা উচিত হবে না, তাহলে যে লাউ সেই কদুই হবে। আমরা 2007-8 সালেও অনেকগুলো জিনিস করেছিলাম, করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই কিন্তু করতে পারিনি, শেষ পর্যন্ত থাকে না। ডক্টর ইউনূস নিজ থেকে আসেন নাই, তাকে এরা ডেকে এনেছে, তাকে যদি একটু সাহায্য আমরা না করি তাহলে কেমন করে চলবে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক মেধাবী কর্মকর্তাকেও বিতর্কিত আয়নাঘরে রাখা হয়েছিল মন্তব্য করে সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। আয়নাঘরে সকল আর্কিটেক্ট বিচার চাই। আয়নাঘর শুরু হয়েছে 2009 থেকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। বড় মোকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়িতে অস্বাভাবিক বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল 55 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরাশাইল 60 থেকে 65, 28 বা স্বর্ণা জাতের মোটা চাল 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ধানের দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরো কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম কম। আপনার জিরা ছিল 60 টাকা 65 টাকা, সেটা এই সপ্তাহে 60 টাকা 65 টাকায় আছে। দেখেন বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম।
এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দোষছেন ব্যবসায়ীরা। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচ একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। দেশি মরিচ বিক্রি হচ্ছে 1600-1700 টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে 5 টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়, যেটা 1 কেজি খেতাম সেটা 3 পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন হাফ কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়ীতে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 100 টাকা বেড়ে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে অনুপ্রবেশের দায়ে সাবেক বিচারপতি মানিক সিলেটের কারাগারে, ক্ষমতার অপপ্রয়োগের বিস্তর অভিযোগ। সালমান আনিসুল দীপুমনির আবারও রিমান্ড চেয়ে আবেদন, আদালতে তোলা হচ্ছে সাবেক চিফ হুইপ ফিরোজকে। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। বানভাসীদের সহায়তায় সর্বস্তরের মানুষ, সমন্বয়ের দায়িত্বে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দ্রুত নির্বাচন ও সংস্কারের রূপরেখা দেওয়ার আহ্বান বিএনপির, আওয়ামী লীগের বিচার দাবি। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।